ফার্স্ট কাজ করলাম ধাত্তারিকে, তারপর আমার পোড়ামন করার কথা ছিল। আমি কলকাতার দেবের সাথে ককপিট নামে একটা সিনেমাতে সিলেক্টেড ছিলাম, বাট ওই সময়টাতে আসলে আমার কাজ করা হয়নি, মাঝে একটা লম্বা বিরতি ছিল। এখন আবার কাজে ব্যাক করলাম। এখন অনেকেই কোশ্চেন করতেছে যে আচ্ছা সিনেমা ছেড়ে কেন নাটকে, আমি নাটকে আসলে কেন করছি, যে কাজ পাচ্ছি না এমন কিছু। একদমই না, আমার আসলে ব্রেক নেওয়ার পরে যে মনে হয়েছে, ব্রেক নেওয়ার আগেই আসলে আমি ফিল করেছি যে আমার আসলে আরেকটু প্রিপেয়ার্ড হওয়া উচিত। সিনেমা অনেক বড় একটা জায়গা, বড় একটা প্রজেক্ট, যেখানে আসলে একটু প্রিপারেশন নিয়ে কাজ করা উচিত। তো সিনেমা আমি আবার করব। ইতিমধ্যে আমি ওটিটি করছি, দুটো ওটিটিতে কাজ করা হয়েছে। একটা রিলিজ, যেটা অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছে, আবিদ ভাইয়ের বিলাই নামে যে প্রজেক্টটা, ওটা অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছে এই বছর, আলহামদুলিল্লাহ। সো আরেকটা কাজ করেছি যেটা ইতিমধ্যেই রিলিজ হবে, কোরবানি ঈদের আগে রিলিজ হবে, ত্রিভুজ নামে একটা কাজ করেছি। সো মোটামুটি আমি অনেক কাজ করছি। সো আমার কাছে মনে হয় যে সিনেমা আরেকটু ভেবে চিন্তে, একটু প্ল্যান করে আরেকটু বড় হই, তারপর করব। পরিকল্পনা অনেকে করেন যে বড় পর্দায় কাজ করব, ছোট পর্দায় আর ব্যাক করব না। আপনার ক্ষেত্রে সেটা হয়েছে কিনা? এখন কিন্তু একদমই আমাদের ইন্ডাস্ট্রির প্ল্যান, আর্টিস্ট প্ল্যান এবং এখনকার যে টাইমিংটা, সব কিছু অনেক বেশি ডিফারেন্ট। এখন আমরা একটা সময় অনেকের কাজ দেখেছি যখন কিন্তু ভিউয়ের ব্যাপারটা ছিল না। এখন কিন্তু ইন্ডাস্ট্রিটা চলে এসছে ভিউয়ের উপর, যে কার ভিউ বেশি, কার ভিউ কম, কে বেশি ইন্ডাস্ট্রিতে পপুলার, এগুলোর উপর ইন্ডাস্ট্রি এখন অনেকটাই নির্ভরশীল হয়ে গেছে। এটা আমি পজিটিভ খুব একটা বলবো না, নেগেটিভও খুব একটা বলবো না, সব কিছুর আসলে একটা টাইম থাকে। তো আমাদের এখনকার টাইমে হয়তো বা সবাই একটু ভিউটাই বেশি নিচ্ছে। তো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আসলে আমি সিনেমা করলাম, সেটা হলে কেউ দেখতে গেল না, তাহলে তো আসলে সিনেমা করে লাভ নাই। তো আমার কাছে মনে হয়েছে যে আমার নিজস্ব আসলে একটা অডিয়েন্স থাকা দরকার, যারা আমাকে দেখতেই সিনেমা হলে যাবে। কারণ আমি যতই সিনেমা করে গলা চিল্লায় চিল্লায় বলি প্লিজ আমার সিনেমা দেখো, প্লিজ আমার সিনেমা, দেখবে না মানুষ। সাকিব খান সুপারস্টার, তার সিনেমা কেন এত মানুষ দেখতে যায়? বিকজ অফ সে ওই জায়গাটা ওন করছে, সেই জায়গাটা বানানো হয়েছে তার। তো সে এত বছর সেটার জন্য স্ট্রাগল করছে। তো আমি আজকে ফারিন খান আজকেই যে বললাম আমি সিনেমা করেছি, প্লিজ সবাই দেখো, মানুষ কেন দেখবে? আমি তো আসলে এখনো পর্যন্ত মানুষকে প্রুভ করি নাই যে আমি আসলে পারি বা আমার সিনেমাটা তোমাদের দেখা উচিত। সো আমার কাছে মনে হয় যে আমি আসলে জায়গাটাকে ওন করি। যেহেতু অনেক অভিনেতা অভিনেত্রী চলে আসছে, এখন চ্যালেঞ্জিং এর জায়গাটা কেমন? এর জায়গাটা সব সেক্টরেই, শুধু সিনেমা, ওটিটি, ফিকশন সেক্টরে নট লাইক দ্যাট। আপনি একটা সেক্টরে জব করেন, সেখানেও আপনার চ্যালেঞ্জ আছে। আপনি পড়াশোনা করেন, সেখানেও চ্যালেঞ্জ আছে। সব জায়গাতে আসলে চ্যালেঞ্জিং। তো আমার কাছে মনে হয় যে আমার নিজে যদি যোগ্যতা থাকে, আমার যদি নিজের কোয়ালিটি থাকে, তাহলে আসলে এখানে খুব একটা বেশি কষ্ট না সেটাকে প্রুভ করা। কারণ এভরিওয়ান কোয়ালিটি সম্পূর্ণ আর্টিস্টকেই খুঁজছে। আমি যদি প্রুভ করতে পারি যে আমি আসলে যেটা করছি সেটা আমি ঠিকঠাক করছি, তাহলে আমার মনে হয় না যে খুব একটা বেশি চ্যালেঞ্জিং। তবে কিছু তো ব্যাপার থাকেই, সেটা আসলে ডিপেন্ড করছে যে আমি কিভাবে নিচ্ছি। অন্য কোনো অভিনেত্রী আপনার সাথেই হয়তো শুরু করেছে, তারা অনেক ভালো করছে। এইটা আমি সামটাইমস আগে ফিল করতাম। যেমন আমি যেহেতু বললাম যে আমি শুরুতে জাজ থেকে আসছি, 2017-তে আমার প্রথম সিনেমা রিলিজ। তো ওই সময় যারা লাইক নাটকই করেছে, আমার সাথে স্টার্ট করেছে, তারা এখন অনেক ভালো একটা জায়গা বিলং করে। ডেফিনেটলি সে ওটা নিজে বানাইছে ওই জায়গাটা। তো সেটা এখন ওই জায়গাটা দেখলে হয়তো আমার মাঝে একটু আফসোস লাগতো যে আমি আসলে কেন এতটা পিছিয়ে আছি এখনও। তবে রিসেন্ট টাইম আমার কাছে মনে হয় যে আসলে আমার ডেস্টিনি, আমাকে ঠিক যেটা যতটুকু যেতে হবে বা যতটুকু আমার দরকার ততটুকুই আমাকে দিয়েছে। সো আমি আসলে এর থেকে বেশি কিছু হয়তো ওই সময়টাতে ডিজার্ভ করতাম না, বা এখনো পর্যন্ত হয়তো আমার টাইমটা শুরু হয় নাই, দ্যাটস ওয়াই হয় নাই। আমি আসলে এখন আর এটা নিয়ে এতটা বদার না। তবে আলহামদুলিল্লাহ এখন আমি অনেক কাজ করছি, আমাকে ইতিমধ্যেই আমার একটা ফ্যান বেজ ক্রিয়েট হয়েছে, যারা আমাকে পছন্দ করছে। সো ওই জায়গা থেকে এখন আসলে খুব একটা আপসেট হই না। সবে কাজ করতে গিয়ে কোনো বাজে অভিজ্ঞতা হয়েছে কখনো? না, সিনেমাতে কাজ করতে যে আমার কোনো বাজে অভিজ্ঞতা হয় নাই। এটার একটাই রিজন যে আমি যেই সময়টাতে কাজ শুরু করেছিলাম জাজ মাল্টিমিডিয়া, সেটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাকশন হাউস ছিল, এখনো পর্যন্ত আছে আমার কাছে যেটা মনে হয়। তো ওখানকার যেই সিস্টেমগুলো ছিল সেগুলো বরং আমার জন্য আরও হেল্পফুল খুব। আমি ওখান থেকে অনেক কিছু শিখেছি, আমার কিভাবে সেটে অন টাইমে পৌঁছতে হবে। যেমন আমি নাটকেই অন টাইমে সেটে চলে যাই, যে অনেক সময় ওয়েট করি, কেউ আসে নাই। তো অলরেডি এটা অনেকেই জানে। তা আমি ওখান থেকে অনেক কিছু শিখে আসছি। আমি জাজের কাছে সবসময় অনেক কৃতজ্ঞ, তারা আমাকে সবসময় বেস্টটাই শেখানোর ট্রাই করছে। আমি কখনো খারাপ কিছু ফেস করি নাই। আমার কাছে মনে হয়েছে যে বরং
আমি অনেক লাকি যে আমি জাজ থেকে কাজ করতে পেরেছিলাম বলেই হয়তো অনেক কিছু ফেস করি নাই। জাজের সাথে তো কাজ করা হয়েছে, এখন জাজের পক্ষ থেকে তো অনেক সিনেমা আমরা দেখতে পাচ্ছি, তাই এখন কোনো সিনেমায় কি অফার কি আসেনি? আসে আমার কাছে। লাস্ট আমি বলি, ক্যামেরার সামনেই বলি, আজিজ ভাই হয়তো বা দেখতেও পারে। আমাকে লাস্ট টাইম আজিজ ভাইয়া ওনারা একটা প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট দিয়েছে, প্রজেক্ট বলবো না, ফিল্মের অ্যানাউন্সমেন্ট দিয়েছে। সেটা হচ্ছে যে লজ্জা নামে একটা সিনেমার, আপনি মেবি দেখেছেন রাইট? ওই কাজটাতে আমাকে কাস্ট করার জন্য বলেছিল এবং আমাকে সে 2-3বার অফিসেও যোগাযোগ করতে বলেছিল তার সাথে কথা বলার জন্য। বাট যেহেতু আমি ডিসাইডেড যে আমি আসলে আপাতত সিনেমা করব না, তাই আমি ওনাকে সম্মান জানিয়েই বলেছি যে ভাই আমি আসলে রেডি না, যেহেতু প্রজেক্টটার গল্প দুর্দান্ত লেভেলের এবং ওখানে এখন যারা কাস্টিং হয়েছে তারা আসলে ওটা ডিজার্ভ করে, তারা অনেক ভালো অ্যাক্টিং করে এবং আমি যেহেতু তাদের ঘরের মানুষ আমি অনেক কিছুই জানি। তো ওই জায়গা থেকে আমি বলবো যে খুব লজ্জা, একটা খুব গুড সিনেমা হতে যাচ্ছে এবং অনেক ভালো স্ক্রিপ্ট, বাট আমি এখনও রেডি না সেটার জন্য, দ্যাটস আমি কাজটা করিনি। আচ্ছা, নির্মাতারা যে সবসময় নাটক হোক সিনেমা হোক একই শিল্পীদের বারবার কাজে নিচ্ছেন, আচ্ছা, এইসব ব্যাপারে আসলে কথা বলাটা কতটুকু ঠিক হবে আমি জানি না। তবে ইন্ডাস্ট্রিতে কিছু ব্যাপার আমি নিজেও খেয়াল করেছি যে ইন্ডাস্ট্রিটা আসলে একটু নিজস্ব কেন্দ্রিক হয়ে গেছে, যে আমার অমুকে আমার গার্লফ্রেন্ড, ওকেই আমি কাস্ট করব, অমুকে আমার বয়ফ্রেন্ড, ওর সাথেই আমি কাজ করব। এটা আমার মনে হয় আসলে ঠিক না। তাহলে তো আসলে কাজের জায়গাটা এক কেন্দ্রিক হয়ে গেল, তাই না? বারবার নিশ্চয়ই অডিয়েন্সও চায় না শুধু ফারিনের সাথেই ফারহান ভাইয়ের কাজ হোক, শুধু ফারহানের সাথেই জোবান ভাইয়ের কাজ হোক, শুধু ফারহানের সাথেই অমুক তমুকের কাজ হোক। তো এইটা আসলে চায় না দর্শক। দর্শক চায় সবসময় ডিফারেন্ট কিছু দেখতে। এটা আসলে আমাদের ডিরেক্টরদেরকেও বোঝা উচিত, আর্টিস্টদেরকেও বোঝা উচিত যে পার্সোনাল সম্পর্কের জায়গায় এক সেক্টর কাজ করে অনেক কিছুই থাকতে পারে, অনেকের সাথে অনেক কিছু থাকতে পারে, বাট কাজের জায়গায় আমার মনে হয় একটু অডিশন সিস্টেমটা চালু করা উচিত, যেখানে আসলে সবাই তার নিজস্ব কোয়ালিটিটা দেখাতে পারবে এবং প্রপার জাজমেন্টটা পাবে। ধরেন আপনার ভিউ কমে গেল, তখন তো আপনাকে অভিনয় নির্মাতারা নাও নিতে পারে, আর্টিস্টরাও কি আসলে নিজের ভিউ বাড়ানোর জন্য চেষ্টায় আছেন? না, আমি ভিউয়ের ব্যাপারটা যেটা বলছি সেটা আসলে অনেক ডেফিনেটলি অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এমন অনেক ডিরেক্টর এখনো ইন্ডাস্ট্রিতে বিলং করে বা ম্যাক্সিমাম গুড ডিরেক্টর যারা, তারা কখনোই ভিউয়ের উপর ডিপেন্ডেন্ট না। আমি ফারুকি ভাইকে কখনো দেখি নাই যে ভিউয়ের উপর ডিপেন্ড করে সে কোনো আর্টিস্ট সিলেক্ট করছে। আমি মোস্তফা কামাল রাজ ভাইকে দেখি নাই কখনো আর্টিস্ট সিলেক্ট করছে ভিউয়ের উপর ডিপেন্ড করে। আমি যারা সিনিয়র ডিরেক্টর আছে, আদনান ভাই বলেন বা যারা যারা আছে, লাইক তারা কিন্তু কেউই ভিউর উপর ডিপেন্ড করে আর্টিস্ট সিলেক্ট করে না। লাইক আমি যদি আমার নিজের এক্সাম্পলই দেই, আমি তো এখন আসলে ভিউর জায়গাটাতে ক্যাপেবল না, আমার তো খুব একটা ভিউ নেই বলা যায়, বা একদমই